সরকারের কিছু কিছু বিষয়ে সরকারের রোলটা কি, সরকারের স্ট্যান্ডটা কোথায়, সেই বিষয়ে উনি বলেছেন। আমার ওই সমস্ত বিষয়ে আমি মনে করি না যে আমি আবার নতুন করে আলোকপাত করব। বাট কিছু কিছু বিষয় আসলে সবার বোঝা উচিত যে আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি। এই টাইমটা সবার জন্যই আমার মনে হয় যে চিন্তা করার বিষয় আছে যে কেন এই অনেকগুলো ঘটনা ঘটছে, কেন ঘটছে, সেখানে আমরা আমাদের গভর্নমেন্টের কি সত্যি আদৌ ব্যর্থতা আছে, নাকি আমাদের রোলটা কি আমরা ঠিকমতো পালন করতে পারছি কিনা, এইরকম এটা নিয়ে আমার মনে হয় যে অনেস্ট ডিসকাশন আমরা দেখছি না। অনেক যেটা হচ্ছে যে খুব, আমি বলবো যে লেজি জার্নালিজম হচ্ছে, খুবই লেজি লেখা, লেজি কথাবার্তা অনলাইনে, এবং যেটা হচ্ছে যে ব্লেম গেমটা অনেক বেশি, একে ব্লেম দিচ্ছে, আমাকে ব্লেম দিচ্ছে, ওকে ব্লেম দিচ্ছে, এবং অনেক ক্ষেত্রে অনেকে নোংরামির আশ্রয় নিচ্ছেন। তো ফলে যেটা হচ্ছে যে যেই আলোচনাগুলো আমরা চাচ্ছি সেই আলোচনাগুলো আমরা দেখছি না, যে আলোচনাগুলো দরকার। প্রথম কথা হচ্ছে যে গত 15 মানে হাসিনার 15.5 বছরের শাসন আমলে জার্নালিজমের উপরে একটা ট্রাস্ট ডেফিসিট তৈরি করেছে। এটা ভয়াবহ রকমের একটা ট্রাস্টের একটা ডেফিসিট তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আমরা এই গভর্নমেন্টটা উত্তরণের চেষ্টা করছি, আমরা উত্তরণ করছি, এবং আমরা যে কাজগুলো হাসিনার আমলে হয়েছে সেটা আমরা চাচ্ছি যে সেই কাজগুলো যাতে আমাদের সময় না হয়, এবং টু সাম এক্সটেন্ট আমরা বলবো আমরা এই কাজগুলো আমরা ভালোভাবেই করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে যে জার্নালিস্টদের মুখ বন্ধ করে কিভাবে, আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে করেন, লিগাল ওয়েতে করেন, এবং আপনি সামাজিক প্রেশারের মাধ্যমে করেন। তিনটা খুব বড় একটা টুল। আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো টুল ইউজ করছি না যে মানুষের কোনো জার্নালিস্টের মুখটা বন্ধ করার জন্য। অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ে কি, সেটা হচ্ছে আগে আমরা দেখেছি মন্ত্রী মিনিস্টার ফোন করতেন, সামন করতেন, এবং সবচেয়ে যে ন্যাক্কারজনক ছিল যে যেগুলো এজেন্সি যার ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কাজ করার কথা ছিল তারা অযাচিতভাবে সাংবাদিকদের কাজে হস্তক্ষেপ করতেন, ডিজিএফআই করতেন, ডিবি করতেন, অনেক সময় সিটিডিসি করতেন। হ্যাঁ, ওনারা চেতেন যে বাংলাদেশের দাস সাংবাদিকতা হোক, এবং অনেকে সেই দাস সাংবাদিকতা করে যারা করতেন তারা ফিনান্সিয়ালি বেনিফিটেড হতেন। তা আমরা এই কাজটা তো করছি না। আপনার কোনো নমুনা যদি পান যে আমাদের সময় অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে আমরা কোনো ধরনের কোনো প্রেশার তৈরি করে কাউকে তার জার্নালিজমের থেকে আমরা দূরে সরাচ্ছি। আমরা যদি মিথ্যা নিউজ হয় আমরা বলছি যে আপনার নিউজটা মিথ্যা, প্লিজ চেঞ্জ করেন। অনেকে চেঞ্জ করছেনও না, উনি বলছেন যে না আমারটাই সত্য। তাহলে সেক্ষেত্রে উনি ওনারটা যখন বলছেন, বাট আমরা আমাদের জিনিসটা জানানোর কথা আমরা জানিয়ে দিচ্ছি যে আপনার নিউজটা এই জায়গাটা মিথ্যা, এই জায়গাটা এটা ফেক, এবং আমরা চাই যে সবাই রেসপন্সিবল জার্নালিজম করুক। দ্বিতীয় হচ্ছে যে লিগাল যে মেজারগুলো ছিল, যেগুলো আমাদের বাংলা ভাষায় বলে কালা কানুন, হ্যাঁ, বা রিপ্রেসিভ ল ছিল, সেগুলো তো আমরা আমাদের তরফ থেকে তো নতুন করে কালা কানুন করার তো কোনো মানেই হয় না। বরং আগে যেগুলো কালা কানুন, যেগুলো দিয়ে খুবই অতিমাত্রায় শেখ হাসিনা গভর্নমেন্ট বাংলাদেশের পুরো মিডিয়া ওয়ার্ল্ডে এক ধরনের রিপ্রেশন চালাতেন, সেই আইনগুলো আমরা রহিত করেছি। অন্যতম হচ্ছে সিএসএ কে আমরা অ্যাবলিশ করেছি। নতুন যেই আইন এসছে সেই আইনটাও আমরা যত রকমের কনসালটেশন করা দরকার আমরা সবার সাথে কনসালটেশন করে নতুন একটা সাইবার প্রোটেকশন অর্ডিন্যান্স আমরা করেছি। সেটা নিয়ে আমার মনে হয় না এখন এমন কোনো কমপ্লেন আছে, দু একজনের থাকতে পারে, বাট আমরা জেনারেলি মনে করি ইট ইজ মানে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড। তো এই জায়গাটাও আমরা ইয়ে করছি। আর একটা হচ্ছে যে সামাজিক প্রেশার অনেকভাবে হয়। সরকারের দ্বারা যারা বেনিফিটেড হন, মালিকরা, হ্যাঁ, বা মালিকের অনুগস্ত যারা সাংবাদিক, যারা এক একটা মিডিয়া হাউসের বড়, তারা তো সামাজিকভাবে বেনিফিটেড হতে চান। তারা পূর্বাচলের প্লট চান, বা মালিক চান যে তার একটা বড় এগ্রিমেন্ট, সরকারি একটা কন্ট্রাক্ট চান। এই যে ভাবে যেটা দিয়ে তারা জার্নালিজমকে রিয়েলি কন্ট্রোল করতে পারেন, এই জায়গাটাও তো আমরা করছি না। এই তিনটা জায়গায় কোথাও আপনি কোনো যদি নমুনা পান,
আপনাদেরকে ইনভাইট করব, আপনারা এটা নিয়ে লেখেন, আমাদেরকে আরো আরো এই বিষয়গুলো ইনভেস্টিগেশন, যে না আমরা এই লোককে এই জার্নালিজমের জন্য আমরা এই বেনিফিটটা দিয়েছি, এরকম যদি কোনো ইনস্ট্যান্স ঘটে থাকে আমাদেরকে জানান। যেটা আগের গভর্নমেন্ট যে এই তিনটা মেইন জায়গা দিয়ে তারা করত, যে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার, রিপ্রেসিভ ল এবং সামাজিকভাবে বা সামাজিক ব্যবসায়িকভাবে কাউকে বেনিফিট দেওয়া, সেভাবে সে কন্ট্রোল করতো। এবং এটা অদ্ভুত একটা মডেল। এটা আপনার নর্থ কোরিয়া করা লাগে নাই বা চীন অন্যান্য দেশের মতো করা লাগে নাই। আপনি যেটা করেছেন এই মডেলটা করে আপনি বাইরে দেখাচ্ছেন যে আপনি বাইরের যে দেশগুলো আপনি মানে যেগুলো রিপ্রেসিভ কান্ট্রিতে যে মডেলটা ওই মডেলে ওনারা জানি নাই। ওনারা বলেছেন যে দেখেন বাংলাদেশের ডেমোক্রেসিটা কতটা থ্রাইভিং, যেখানে 10,000 ওয়েবসাইট আছে, 1100 দৈনিক পত্রিকা আছে, টিভি স্টেশন আছে 50টা, কতটা থ্রাইভিং। কিন্তু ওই যে তিনটা ওয়েতে তারা পুরো এই একটা থ্রাইভিং একটা মডেলকেও তারা কন্ট্রোল করছেন এবং খুব ন্যাক্কারজনক ভাবে কন্ট্রোল করেছেন। যারা যারা তাদের দাস ছিলেন, যারা তাদের জার্নালিজমটাকে ধারণ করতেন, এই তারা সবাই বেনিফিটেড হয়েছেন। আমরা দেখেছি কিছু কিছু জায়গায় পত্রিকায় রিপোর্ট এসছে কারো কারো অ্যাকাউন্টসে 1,000 কোটি টাকারও ট্রানজাকশন পাওয়া গেছে, এতে চিন্তা করা যায় না। এবং যারা ইউনিয়নকে ওনারা দাস অনুগত বানিয়ে রেখেছেন, ইউনিয়নের টপ লিডারশিপ মানেই হচ্ছে তার কোনো কাজ নাই, সে পূর্বাঞ্চলের প্লট বা উত্তরের প্লট এগুলো নিয়ে ব্যস্ত ছিলেন। অনেকে আরো বেশি, আমরা শুনেছি কেউ কেউ পাওয়ার প্ল্যান্টের একটা যাতে তার অনুগত সাংবাদিককে বিজনেস গ্রুপকে সেই জন্য একটা পাওয়ার প্ল্যান্টের এগ্রিমেন্ট নিয়ে এসে দেন যাতে হি কাটে কমিশন, তার কমিশন যাতে খেতে পারে। এই জার্নালিজমটা ছিল, এই জার্নালিজমটা একটা ভয়ানক রকমের ট্রাস্ট ডেফিসিট তৈরি করেছে। এই ট্রাস্ট ডেফিসিট থেকে উত্তরণের জন্য এখন সত্যিকার অর্থে যে কাজটা আমরা সবাই করতে পারতাম, আমি সরকারের তরফ থেকে আমরা একটা মিডিয়া কমিশন সরকার করে দিয়েছে, এটা একটা সুন্দর একটা রিপোর্ট এসছে। কিন্তু যারা ইন্ডিভিজুয়াল, যারা জার্নালিজম পত্রিকা টিভি স্টেশন, যারা এইটার ভেহিকল ছিলেন এই বাজে জার্নালিজমের, তারা তো কেউ নিজে সেলফ অডিট করেন নাই। তারা তো কেউ নিজের 15 বছরের কাজগুলো নিয়ে জনসম্মুখে এসে বলেন নাই যে আমি সরি। কেউ বলেছেন যে আমি সরি, আমি আপনার অধিকার কেড়ে নিয়েছি, আমি আপনাকে জঙ্গি হিসাবে করেছি, আমি আপনাকে বলেছি যে আপনি জামাত, আপনার পার্টি, আপনার পলিটিক্যাল রাইটসটাকে আমি কেড়ে নিয়েছি, আমি আপনাকে গুম হওয়ার যে ক্ষেত্র তৈরি করা, গ্রাউন্ড তৈরি করেছি যাতে আপনি গুম হতে পারেন। আমি কি এই যে জার্নালিজম করেছি, এবং অনেক রেসপেক্টেড ডেইলি এই জার্নালিজম করেছেন, তারা কি কোনো সময় বলেছেন যে না আমরা সরি? বা তারা একটা ইন্ডিপেন্ডেন্ট অম্বুডসম্যান এনে বলেছেন যে না ওকে আমরা গত 15 বছরে যে জার্নালিজমটা করেছি, এই অম্বুডসম্যান এই 15 বছরের জার্নালিজমটা সে দেখবে যে তার কি রকম জার্নালিজম হয়েছে, আমরা কি জার্নালিজম করেছি সে ইন্ডিপেন্ডেন্টলি বলে সে যেই ধরনের আমাকে পরামর্শ দেয় যে না আপনার এই জায়গায় ফেইলিউর ছিল, প্লিজ আপনারা এই জিনিসগুলো রেকটিফাই করেন, করে আপনি তাহলে কি ইউ ক্যান মেক এ ফ্রেশ স্টার্ট। এখন যে আপনি যেটাকে মব বলছেন সে তো তৈরি হচ্ছে, বা আমি ওইটাকে মব বলছি না, আমি বলছি এটাকে প্রেশার গ্রুপ। সে তৈরি হচ্ছে সেই আগের এই যে জার্নালিজমের ফেইলিউরের কারণে। সে কেন তৈরি হওয়ার গ্রাউন্ড তৈরি হচ্ছে? কারণ সে তো এফেক্টেড হয়েছে, সে তো সারা 15 বছরে তারে আপনার কোনো মিনিমাম সিভিল লিবার্টিজ আপনি রাখেন নাই, সে তো এফেক্টেড হয়েছে। এখন তার যে কনসার্ন, আপনি 28শে জুলাই 2024 বাংলাদেশের টপ জার্নালিস্টরা যে শেখ হাসিনাকে বলছে যে এদেরকে খুন করেন, পুলিশ কেন গুলি করছে না, যে বলে নাই? এটা তো টপ জার্নালিস্ট, টপ মিডিয়া হাউসের ইয়েরা। তো এখন এই জিনিসটা তো আবার রিপিট করতে পারে, এই ভয় থেকে এই প্রেশার গ্রুপগুলো তৈরি হচ্ছে। এটা রেমিডি কি?
এটা আপনি ভাবছেন যে সব সব অনার্স আপনি সমস্ত দায় দায়িত্ব সরকারের উপরে চাপিয়ে দিচ্ছেন। সরকার তো এই চাপ, এটা তো সরকার যতটুক পারে সেই কাজটা সরকার করছে, সরকার সেই কাজগুলো করছে। কিন্তু আপনারা যারা যারা এই এই পুরো এই যে টাস্ক ডেফিসিট যেটা হলো, হ্যাঁ, সেই জায়গাগুলো যারা যারা কন্ট্রিবিউট করেছেন তারা কেউ কিন্তু ওই কথাটা বলছেন না। তারা ভাবছেন যে এটা বিজনেস অ্যাজ ইউজুয়াল, পুরন দেশ হয়ে যায়, এটা সরিয়ে ফেলো, নতুন আমরা আবার শুরু করি। আবার নতুন পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে, তাকে সামনে রেখে তারা তাদের আবার গুটিগুলো লাগাচ্ছেন কিভাবে ওনারা এটা করবেন। এতে বাংলাদেশের জার্নালিজমের কোনো ধরনের কোনো উত্তরণ হবে না। আপনারা যারা ভাবছেন, এবং আমি কেউ যদি বলেন যে বাংলাদেশের স্বাধীনতা নাই, একদম ফালতু কথা। বাংলাদেশের জার্নালিজম এত ফ্রিডম আছে, আমি বলবো যে উন্নত বিশ্বেও এই ফ্রিডমটা নেই। কেন নাই? আপনি এসে যেটা ইদানিং যেটা হচ্ছে, মানুষ নিউজ কনজিউম করছে হচ্ছে এর মাধ্যমে, মানুষ নিউজ কম পড়ছে। গ্রামে আপনি যে দেখেন, আপনি এই যে দোকানের সামনে 4-5 জন বসে একটা ছোট ভিডিওর মাধ্যমে নিউজ কনজিউম করছে, এবং এই কনজিউমের যারা নিউজ কনজিউম যারা করছে, তারা যারা ভিডিও দেখছে, ভিডিওগুলোর ভরা, মিথ্যায় ভরপুর। সারাদিন ধরে কিছু কিছু টক শোতে এরা মিথ্যা কথা বলছে। না না না, সাংবাদিকতা, এটারে আপনি অপসাংবাদিকতা হলেও এক ধরনের সাংবাদিকতা। সে এটা করছে, এটা করার ফলে আপনি তো মানুষ পত্রিকা পড়ছে না তো, কয়জন পত্রিকা পড়ে? আপনার প্রাইমারি ইউএসএ দেখেন না, সোশ্যাল মিডিয়া এখন বিগেস্ট সোর্স অফ নিউজ কনজামশন। বাংলাদেশেও এটা হচ্ছে, মানুষ ওইটা নিচ্ছে। এটাকে আপনি কিভাবে মনিটর করবেন? আমার নামে জাতা বলতেছে, আমাদের অ্যাডভাইজারদের নামে জাতা লিখতেছে। নোংরামির তো একটা সীমা আছে, কিন্তু এটাও হচ্ছে। এখন আমি যদি বলি যে না, আপনি এই কাজটা করছেন, এটা অন্যায়, আপনি আমার নামে 40 মিনিটের একটা ভিডিও বানিয়েছেন, তার মধ্যে 320টা মিথ্যা আছে, আপনি বলবেন যে আই ফিল ইন্টিমিডেটেড, আমার উপরে প্রেশার হচ্ছে, গভর্নমেন্ট আমাকে টার্গেট করেছে, তখন আপনি আমার কথা আপনি আমাকে কাঠগড়ায় দাঁড় করে দিবেন। ফলে আপনি যেটা বলছেন যে জার্নালিস্ট প্রোটেকশন অর্ডিন্যান্স, আমরা মনে করি এটার দরকার আছে। অ্যাট দ্য সেম টাইম আপনার অপসাংবাদিকতার দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাকে আপনি কিভাবে প্রোটেকশন দিবেন? তার প্রোটেকশনটাও তো আপনার চিন্তা করা উচিত। একটা সেক্রেটারির নামে এমন একটা মিথ্যা নিউজ দিল, এই নিউজটা তো সেলফ লাইফ ইটার্নাল। 100 বছর ধরে এই নিউজ, উনি যখন ওনার ছেলে, ওনার নাতি, যখনই ওনারা গুগলে সার্চ করবে, দেখবে যে এই নিউজটা আসছে যে উনি এইটা মিথ্যা, তার নামে। এখন ওনাকে আপনি রিমিডি দিবেন না? ওয়েস্টে তো এটা মডেল আছে, ওয়েস্টে ওরা প্রোটেকশন দিচ্ছে হচ্ছে পেনাল্টি ইম্পোজ করে। আপনি ফালতু কথা বলে একজনের নামে কয়ে পার পেয়ে যাবেন, সরকারি অফিসিয়াল হলে আপনি তাদের কিছু প্রোটেকশন কম, কিন্তু আরেকজনের নামে একটা ফালতু কথা, মিথ্যা কথা বলে আপনি পার পেয়ে যাবেন বিদেশে, ইউকেতে, এটা চিন্তাও করতে পারবেন না। আপনার নামে 5 মিলিয়ন, 10 মিলিয়ন, 100 মিলিয়ন, 700 মিলিয়ন। আপনি এই যে নিয়ে যে ফক্স নিউজকে আপনি দেখেন, 780 মিলিয়ন, 700 মিলিয়নের উপরে তাকে, আমাদের এখানে তো নাই। মানে এখানে যে যা ইচ্ছা বলে দিতে হয়। আমি এটা যখন ওই পারে ছিলাম তখন আমি এটা ফিল করি নাই। এখন এসে দিতেছি যে বাংলাদেশের সরকারি অফিসিয়াল, সরকারি যারা একটা প্রতিষ্ঠান এর প্রধান, তাদের মিনিমাম কোনো প্রোটেকশন নাই। তাকে যা ইচ্ছা লেখা যায়, যা ইচ্ছা বলা যায়, আপনি যা যেমন পারবেন। কেননা আমি যদি আবার এটা কাউন্টার দিতে যাই, আপনার না উনি আমার উপর পড়ে গিয়েছে, উনি আমার উপরে প্রেশার তৈরি করেছেন, আমি জার্নালিজম করতে পারছি না। তো এই যে জার্নালিজমের সত্যিকার অর্থে আমি মনে করি গত 10 মাসে আমরা এই গভর্নমেন্ট তার সর্বোচ্চ চেষ্টা করেছে জার্নালিজমের, মানে জার্নালিস্টরা যাতে ফ্রি, মানে তার মুখ বন্ধ যাতে না হয়, সেই জন্য উইদাউট এনি ফিয়ার সেই জন্য তার জার্নালিজম করতে পারে। আমরা মনে করি সেটা আমরা সফল হয়েছি। প্রত্যেকটা পত্রিকা দেখেন, কোন পত্রিকা, মেজর পত্রিকায় আপনি সার্ভে নেন,
মেজর টিভি স্টেশনে সার্ভে নেন, যে কেউ যদি বলে যে আমরা কোনো ধরনের কোনো প্রেশার তৈরি করেছি কিনা তার জার্নালিজমের ক্ষেত্রে, কোনো একটা নিউজ করার ক্ষেত্রে আমরা বলেছি কিনা আপনি এটা কেন করলেন, নেভার, আমরা এটা একটুও করিনি। কিন্তু তারপর আমরা এই অ্যাপ্রিসিয়েশনটা আমরা দেখছি না। আমরা দেখছি কি অনেক নোংরামি হচ্ছে, এবং যেহেতু জার্নালিজমের নিউজের কনজামশনটা চেঞ্জ হয়ে গেছে, নোংরামিটা অন্য লেভেলে চলে গেছে, পুরোটা একটা ভিডিও কেন্দ্রিক, সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক, প্রতিদিন রিলেন্টলেস, এবং এটা অনেক ক্ষেত্রে লেজি। মানে আপনি তো পড়ালেখা করছেন না, সারাদিন এসে আপনি টক শোতে থাকছেন, আপনার পড়ালেখাটা কই? সরকারের কাজটা আপনি অবশ্যই, আমরা চাই আপনি আমাকে ক্রিটিসিজম করবেন, অবশ্যই আপনি আমার কাঠগড়ায় দাঁড় করাবেন, অবশ্যই এই গভর্নমেন্টকে প্রত্যেকটা কাজের জবাবদিহি আপনি চাবেন, কারণ আপনাদেরকে আমরা রিপ্রেজেন্ট করছি। কিন্তু সারাক্ষণ যদি একটা গভর্নমেন্টের এগেনস্টে আপনি মানে ইয়ের সাথে মিথ্যা কথা একের পরে, মানে আমি দেখলাম যে এক সাংবাদিক সারাদিন ধরে লিখছেন, আমি বললাম যে আপনি ইনভেস্টিগেট করেন না, আপনি যে এটা লিখছেন আপনি ইনভেস্টিগেট করেন, পুরোটা ইনভেস্টিগেট করেন, দেখেন উনি এটার মধ্যে সত্য আছে কিনা। বট বাহিনী কি লিখলো আওয়ামী লীগের, সেটা না ফলো করে আপনি নিজে, আপনি তো একজন বড় সাংবাদিক ছিলেন, আপনি পুলিশ সেন্টার থেকে আপনি একটা গ্রান্ট নিয়ে আসেন, নিয়ে এসে ইনভেস্টিগেট করেন যে এখানের মধ্যে সত্য আছে কিনা, এবং আপনার ইনভেস্টিগেশনে যদি আমরা বাধা দেই, আপনি সবাইকে বলেন যে আমরা বাধা দিচ্ছি। প্রতিদিন আপনার মিথ্যা কথা লেখার দরকার নাই তো, আপনি ইনভেস্টি করে বলেন যে না এখানে 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 উনি ভুল করেছেন, এখানে এখানে এখানে, আমি উইল মোস্ট ওয়েলকাম। প্রফেসর ইউনূস বারবার বলছেন ফেয়ার ক্রিটিসিজম করেন, উনি এডিটরকে ডেকে বলেছেন যে আমরা জার্নালিজমের ফেয়ারনেসটা চাই, এবং ফেয়ারনেসটা সবার সবসময়ের জন্য। আর এই যে জেল ইয়ের ব্যাপারে যেটা আসছে, এই যে কেসগুলোর ক্ষেত্রে খুবই আনফরচুনেট একটা ডেভেলপমেন্ট, কিন্তু কথা হচ্ছে যে আমাদের কতটুকু করার আছে। আর যারা এটা করছে, আমার মনে হয় তো তাদের চেহারা মাস্কটা আপনারা খুলে দেন না, আমাদেরকে না অ্যাটাক করে যারা যারা এই কাজগুলো করছে তাদের প্রোফাইলটা নেন, তারা কোথায়, তারা কি কোনো পলিটিক্যাল পার্টির সাথে জড়িত, তারা কি পলিটিক্যাল পার্টির মদদে এটা করছে, এই যে কেসগুলো যে হলো। হ্যাঁ, আমরা তো আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, এবং এইটা অ্যাডমিনিস্ট্রেটিভ হইতে যেটা হয় যে যাদের নামে নাম আসছে তাদের জন্য কোনো হয়রানি না হয়, কোনো অ্যারেস্ট না হয়, সেটা আমাদের গভর্নমেন্টের থেকে করা হচ্ছে। তো কিন্তু এটা তো একটা আনফরচুনেট একটা ডেভেলপমেন্ট, এবং এটা আমার মনে হয় যে এটা নিয়ে আরো ব্রিলিয়ান্ট জার্নালিজম করার সুযোগ আছে। কারা এটা করাচ্ছে? এটা কি পলিটিক্যাল মদদে করছে? করে কি আমাদের উপরে প্রেশার তৈরি হচ্ছে? অলরেডি এটা নিয়ে আমাদের ল অ্যাডভাইজার বলেছেন। আমি অনেকগুলো বিষয়, যেমন একজন বললেন নন প্রফিট মডেল, আমার মনে হয় না বাংলাদেশের নন প্রফিট মডেল কাজ করবে। এটা জার্নালিজম প্রফিটেবল ভেঞ্চার, এটাকে আমার বাইন্ড করে দিতে হবে, একটা ইথিক্যাল বাউন্ডারির মধ্যে রাখতে হবে। অবশ্যই এর জন্য আবার ইথিক্যাল বাউন্ডারি করতে যে যাতে তার আবার ফ্রিডম অফ প্রেসে যত বাধা না হয়, সেটাও আমাদের দেখতে হবে। গণমাধ্যমের উপর আস্থা কমে যাচ্ছে, অবশ্যই কমে যাচ্ছে, কারণ হচ্ছে যে আমরা তো আমাদের হাউসকিপিংটা করি নাই, আমরা ওইটা একটু করি নাই। আপনি বাইরের দেশে যদি দেখেন, প্রত্যেকটা দেশে বড় বড়, এই যে নিউ ইয়র্ক টাইমসের তার ওই ইরাক ওয়ারের সময় যেই কাভারেজটা করেছিলেন, ওরা নিজেরাই বাইরের থেকে লোক এনে তারা নিজেরা দেখেছিলেন যে তাদের জার্নালিজমটা কি হয়েছিল, যে আমরা কি ফেয়ার জার্নালিজম করেছি নাকি আমাদের জার্নালিজমটা ফ্লড ছিল। আমার মনে হয় এই জায়গাটা আমাদের নিজেরা সেলফ রেগুলেশন, সেলফ অডিটিং করা। আমি 2014 হয়েছে, আমার কাভারেজটা কি ফেয়ার ছিল? আমার 2013 সালে হেফাজতের উপর ক্র্যাকডাউন হয়েছে, আমার 2018 সালের রাতের ইলেকশন হয়েছে, আমার কাভারেজটা, আমি যে নিউজটা করেছি এটা কি কাভার ছিল? আমার 2009 থেকে 2024 সালে আমি বিএনপি, জামাত এবং যারা অপোজিশন পার্টি ছিল তারে নিয়ে যে আমি নিউজগুলো করেছি, এটা কি কাভার ছিল? আমি বাংলাদেশের জঙ্গির উপরে যেই জঙ্গি
মানে ওয়ার অ্যান্ড টেররের নাম করে যে জঙ্গির মানে এন্টি টেরর যেই ক্র্যাকডাউনটা হয়েছে, ওইটার যে কাভারেজ আমি করেছি, এটা কি ফেয়ার ছিল? এটা তো আমাদের নিজেদের জানা উচিত। এটা করলে হবে কি, আমরা চাই না কোনো প্রতিষ্ঠান বন্ধ হোক, বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানই যাতে বন্ধ, বাট আমি এটার থেকে আবার কি নিজেরা আমি ধুয়ে মুছে সাফ হয়ে আমি আবার নতুন করতে পারব। এই জার্নালিজমটা দরকার। তো এই জায়গাটাই আমরা যেতে চাই, যাতে করে কোনো প্রেশার গ্রুপ তৈরি না হয়, যাতে করে কোনো মব তৈরি হওয়ার কোনো সুযোগই না পায়। আর কেউ বলছেন যে গণমাধ্যমের স্বাধীনতার সম্ভাবনা, গণমাধ্যম খুবই স্বাধীন আছে। আমরা কারো কোনো মুখ বন্ধ করার একটা কোনো টুল ইউজ করছি না। আপনি যা ইচ্ছা লিখছেন, আমরা কিচ্ছু আমাদের তরফ থেকে কোনো, অবশ্যই যদি আপনি মিথ্যা দেখেন, ডিসইনফরমেশন ছড়ান, ডিসইনফরমেশনের জন্য বাংলাদেশে অনেক সমস্যা তৈরি হয়েছে, সেটা আমরা সিরিয়াসলি দেখি। এটা হচ্ছে জনগণকে প্রোটেকশন। বাংলাদেশের যতগুলো মেজর হিন্দু মুসলমান রায়ট হয়েছে ইদানিং কালের, সবগুলোর পিছনে ডিসইনফরমেশন আছে। আমাকে একজন এক্সপার্ট বললেন যে বিডিআর এর যে ডাল ভাত নিয়ে যে বাজেরি জার্নালিজম হয়েছে, দ্যাট একজন এক্সপার্ট বললেন, আমি এখনো এটা পুরো দেখি নাই, দ্যাট কন্ট্রিবিউটেড টু দিস ম্যাসাকার। আমরা ইয়েতে মায়ানমারে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে ভয়াবহ মিথ্যা নিউজ ছড়ানো হয়েছে রোহিঙ্গাদের নিয়ে, তার কারণে 10 লক্ষ রোহিঙ্গাকে এখন আমাদেরকে দেখতে হচ্ছে। এটা ডিসইনফরমেশনের কারণে। আপনি দিনের পর দিন মিথ্যা নিউজ ছড়াইছেন ওদের এগেনস্টে, তার এবং এটা একটা ক্ষেত্র তৈরি করছে একটা ওদের এগেনস্টে একটা ড্রাইভ ক্যারি আউট করার জন্য। এটা কে বলেছেন? এটা বলেছেন মিউনিক সিকিউরিটি কনফারেন্স হয়, এটার চিফ প্রফেসর ইউনুসকে বলেছেন যে তুমি ডিসইনফরমেশনের ব্যাপারে সব সময় সিরিয়াস থাকতে হবে বাংলাদেশের মতো একটা ডেন্সলি পপুলেটেড দেশের জন্য। একটা মিসইনফরমেশন দ্যাট ক্যান মানে ক্রিয়েট এ লট অফ হ্যাভক। এবং ওইটার কারণে আমরা এখন রোহিঙ্গা যে দেখেন 7টা বছর ধরে আমরা রোহিঙ্গাদেরকে এইখানে আমাদেরকে দেখভাল করতে হচ্ছে, জাস্ট সিরিজ অফ মিসইনফরমেশনের কারণে। আপনি বড় বড় ইয়ে দেখেন, 2012 সালের রামু রায়টটা দেখেন, এগুলোর পুরো ইয়ে দেখেন, বা ভোলাতে যেটা হলো, এটা রায়ট হয়েছিল, 4-5 জন মারা গেল, প্রত্যেকটা দেখেন। তো এইগুলো তো আমাদের একটা সরকারের তো এটা একটা খুবই দায়িত্ব যে ডিসইনফরমেশনটাকে ট্যাকেল করা। বিএসএস বিটিভি, অনেকে বলছেন বিরোধী দলের কথা বলে, আমরা তো দেখছি যে বিএসএস বিটিভিতে বিরোধী দলের কথা বলছে। আর ইন্টারন্যাশনালি এখন যে এই অবস্থা, সত্যিকার অর্থে আপনার ন্যারেটিভের জন্য বিএসএস বিটিভি অবশ্যই স্বায়ত্তশাসন দরকার, বাট এটা গভর্নমেন্টের কন্ট্রোলে থাকা উচিত। এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড ইটস এ ফেনোমেনা। খুব কম দেশে নিউজ মিডিয়া, মানে আমি চাই যে আমাদের মনে হয় যে প্রাইভেট মিডিয়া অবশ্যই বাংলাদেশে একটা থ্রাইভিং প্রাইভেট মিডিয়া থাকুক, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সরকারি একটা থ্রাইভিং মিডিয়া থাকুক। আপনি দেখবেন যে চায়না, রাশিয়া, টার্কি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তারা হিউজলি ইনভেস্ট করতেছে, ইন্ডিয়া, পাকিস্তান, তারা আনবিলিভেবল অ্যামাউন্ট অফ মানি ইনভেস্ট করছে হচ্ছে তার স্টেট কন্ট্রোল মিডিয়ার উপরে। কারণ আপনার সত্যিকার অর্থে আপনার ন্যারেটিভটা তো যাওয়া উচিত, গভর্নমেন্ট কি ভাবছে, গভর্নমেন্টের একটা জনগণকে রিপ্রেজেন্ট করা গভর্নমেন্টের একটা নৈতিক দায়িত্ব। না না, আপনি ইয়েতে টিআরটি দেখেন নাই, আপনি টার্কি দেখেন নাই। আমি আমার ইয়েটা শেষ করি। আর আবার আমরা আওয়ামী লীগ করার কারণে কোন সাংবাদিককে আমরা কি প্রসিকিউট করছি? আপনি দেখেছেন আমরা কোন সাংবাদিক সে আওয়ামী লীগ করেছে তার জন্য আমরা তাকে প্রসিকিউট করছি? এই কোশ্চেন যারা তুলছেন এটা তো অবান্তর একটা কোশ্চেন। আমরা কারো জার্নালিজম করার জন্য কাউকে কেউ প্রসিকিউট করছে? আর অ্যাক্রিডিটেশনের কার্ডের যেটা আসছে, আমরা বলছি হ্যাঁ এটা একটা আমাদের ইয়েটা ভুল ছিল, বাট তারপরে
কোনো সাংবাদিক কোনো প্রতিষ্ঠান কি বলতে পারবে যে আমরা মানে এক্সেসটা আমরা বন্ধ রেখেছি? আমার জানা মতে প্রায় 600 সাংবাদিক এক্সেস পেয়েছেন সচিবালয়ে, তারা যাচ্ছেন, রিপোর্ট করছেন, এবং আমরা তেমন একটা কমপ্লেন পাচ্ছি না। বাট এটা আমাদের একটু স্লো হয়ে গেছে, এই কাজটা খুব দ্রুত সবাইকে অ্যাক্রিডিটেশন দেওয়া উচিত। আমরা একটা কমিটি করেছিলাম, তার কিছু অ্যাডভাইস ছিল, রিকমেন্ডেশন ছিল, সেগুলোর ইমপ্লিমেন্ট করলে আমার মনে হয় এই জিনিসটা আরো বেটার অবস্থায় যাবে। আমরা 3 বছর আমরা চাচ্ছি যে একটা সাংবাদিক 3 বছর যাতে অ্যাক্রিডিটেশন পায় এবং তার ফ্রি অ্যাক্সেস থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বলছি যে মব মানে, আপনি মব বলতে কি বুঝেন এটা আমাকে একটু বলেন। মবটা কি বুঝেন? মবটা কি? আপনি মবটা কি, তৌহিদি জনতা কি, এগুলো একটু আমাকে এক্সপ্লেন করেন। হ্যাঁ হ্যাঁ, প্লিজ বলেন। আমরা দেখছি যে অনেক ক্ষেত্রেই যারা আগের রেজিমের সময় যারা এফেক্টেড হয়েছেন তারাই এই প্রোটেস্টগুলো বেশি করছেন, আমরা দেখছি। তারা প্রেশার, এটা সরকারের অবস্থান না, আমি আমার কথাটা বলছি যে যেই যারা এফেক্টেড হয়েছেন তারা এখন প্রেশার গ্রুপ তৈরি হচ্ছেন, তারা ভাবছেন যে তারা যে আগের অবস্থায় দেখছেন যে কোনো চেঞ্জ হচ্ছে না জার্নালিজমে, সেই জায়গা থেকে তারা প্রেশার তৈরি করার চেষ্টা করছেন। সরি, আমি এই বিষয়ে আর উত্তর দিব না। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ মিস্টার শফিকুল আলম।